আমরা একটু এই প্রশ্নটার দিকে তাকাই। এখানে বলা হচ্ছে একটা 76-year-old একজন ম্যান, সে অনকোলজি ডিপার্টমেন্টে আসছে একটা ফলো আপের জন্য। সো পেশেন্টের হিস্ট্রি হচ্ছে 3 বছর আগে তার একটা পোরলি ডিফারেন্সিয়েটেড প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ছিল, এবং রিসেন্টলি তার একটা এমআরআই যখন করা হয়েছে, এমআরআই অফ দ্য স্পাইন, সেখানে আমরা একদম সিগনিফিক্যান্ট বোনি মেটাস্টাসিসকে আইডেন্টিফাই করতে পারছি। এখন এই মুহূর্তে পেশেন্টের যদি একটা বোনি মেটাস্টাসিস আছে, তার পেইন আছে, এবং দেখা যাচ্ছে পেশেন্ট সেভারাল অ্যানালজেসিক না নিলে তার স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট হচ্ছে না। তার মানে বোনি মেটাস্টাসিস আছে, পেইন হচ্ছে, দ্যাটস দ্য মেইন থিং। এখন বোনি মেটাস্টাসিসের ট্রিটমেন্টে আমরা রেডিওথেরাপি আসলে প্রিফার করি, বাট এই পেশেন্ট রেডিওথেরাপি নিতে চায় না বিকজ অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট। সো পেশেন্টের এখন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান প্রপোজেস স্টার্টিং ইন্ট্রাভেনাস জলেন্ড্রনিক অ্যাসিড ফর প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট। সো এখানে পেশেন্টের সিনারিও হচ্ছে পেশেন্টের একটা কার্সিনোমা প্রোস্টেট আছে এবং সেখানে বোনি মেটাস্টাসিস হয়ে গেছে, এবং এটা ট্রিটমেন্ট হিসেবে এখন তাকে প্যালিয়েটিভ পারপাসে ইন্ট্রাভেনাস জলেন্ড্রনিক অ্যাসিড দিতে হবে। প্রশ্ন হচ্ছে পেশেন্টের কারেন্ট কন্ডিশনে কোনটার রিস্ক বেশি? সো পেশেন্ট এখানে আইভি বিসফসফোনেট পাচ্ছে। সো আইভি বিসফসফোনেটের সাইড ইফেক্টস কী হইতে পারে? সো একটা বলছে এখানে অ্যাটিপিক্যাল স্ট্রেস ফ্র্যাকচার, হাইপোক্যালসেমিয়া, ইসোফেজিয়াল আলসার, ইসোফেজাইটিস, অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। এখন একটা পেশেন্ট যদি বিসফসফোনেট পায়, সেখানে আমরা কমন সাইড ইফেক্টস কী পাই? একটা দেখি অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, আর একটা ইসোফেজিয়াল আলসার বা ইসোফেজাইটিস। এই জিনিসটা হবে যদি পেশেন্ট ওরাল বিসফসফোনেট নেয়, বাট এখানে আমাকে বলে দিচ্ছে পেশেন্ট আইভি রুটে পাচ্ছে, সো এইটা এখানে আর আসবে না। অস্টিওনেক্রোসিস অফ দ্য জয়েন্ট এটা খুবই ওয়েল এস্টাবলিশড একটা সাইড ইফেক্ট, সো এটা তো কারেক্ট অ্যান্সার, বাট বাকিগুলো নিয়ে একটু কথা বলতে হবে। সো হাইপোক্যালসেমিয়া। এখন ঘটনা হচ্ছে জলেন্ড্রনিক অ্যাসিড হোক বা যে কোনো বিসফসফোনেটই হোক, বিসফসফোনেটের একটা ওয়েল এস্টাবলিশড সাইড ইফেক্ট অলসো যে হাইপোক্যালসিমিয়া। ইনফ্যাক্ট সিভিয়ার হাইপোক্যালসিমিয়াতে সেইটার ম্যানেজমেন্ট হিসেবে কিন্তু আমরা বিসফসফোনেট আসলে কনসিডার করি। যদি সিভিয়ার হাইপার ক্যালসিমিয়া কারো ডেভেলপ করে, সেখানে আমরা বিসফসফোনেট কিন্তু আসলে কনসিডার করি ইন কেস অফ হাইপার ক্যালসিমিয়া। সো ডেফিনেটলি বিসফসফোনেটের একটা সাইড ইফেক্ট হলো হাইপোক্যালসিমিয়া, বাট ক্লিনিক্যাল ক্যালসিমিয়াটা যত কমনলি আমরা পাবো, তার থেকে বেশি কমনলি আসলে অস্টিওনেক্রোসিস অফ দ্য জ ডেভেলপ করে। আরেকটা বলা হচ্ছে অ্যাটিপিক্যাল স্ট্রেস ফ্র্যাকচার, এটা আমরা আসলে ওইভাবে দেখি না। সো এখানে আসলে কারেক্ট অ্যান্সার হবে অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। হয়তো বা এখানে আসলে খুব বেশি কারো কনফিউশন ক্রিয়েট হবে না, সে অস্টিওনেক্রোসিস দেখে দাগাই দিয়ে চলে যাবে, বাট কেউ যদি আসলে আইভিটা খেয়াল না করে, সেখানে সে ইসোফেজাইটিস দাগাবে নাকি এটা দাগাবে, একটু কনফিউশনে পড়তে পারে, বা যারা একটু শার্প নলেজ রাখে তাদের মধ্যে আইডিয়া হইতে পারে যে হাইপোক্যালসিমিয়া দাগাবো কি না। সো এখানে ব্যাপারটা হচ্ছে কোনটা সবচেয়ে কমনলি আসবে সেইটা, প্লাস ইন্ট্রাভেনাসটা একটু হিসাব রাখতে হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসি। একটা 28-year-old একজন ম্যান, তার 10 দিনের পেইন অ্যান্ড সোয়েলিং ইন ইজ রাইট নি অ্যান্ড লেফট অ্যাঙ্কেল। তাহলে এটা মাল্টিপল জয়েন্ট ইনভলভড হয়েছে। ঠিক আছে, পেশেন্টের এর পাশাপাশি ইউরিয়া আছে, ইউরেথাল মিয়েটাসের এখানে তার একটা ডিসকমফোর্টও আছে। তাহলে পেশেন্টের ইউরেথ্রাইটিস আছে, মোটা দাগে এটা আমরা ধরে নিতে পারি। তাহলে একটা পেশেন্টের জয়েন্ট পেইন আছে, ফিচার্স অফ ইউরেথ্রাইটিস। 2 weeks ago পেশেন্টের একটা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স ছিল উইথ এ নিউ পার্টনার। সো এটা তো আসলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের দিকেই যাচ্ছে। অলরেডি আমরা এখানে পাচ্ছি পেশেন্টের জয়েন্ট পেইন, ইউরেথ্রাইটিস, সেক্সুয়াল ইন্টারকোর্সের একটা হিস্ট্রি দিচ্ছে। সো এভরিথিং গোজ ইন ফেভার উইথ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। পেশেন্টের কোনো প্রিসিডিং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইলনেস অর আই সিমটম নাই। ঠিক আছে, আই সিমটম নাই, থাকলে সেটা আরও ভালো আমরা বলতে পারতাম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে, বাট সেটা এখানে আসছে না। ঠিক আছে, এক্সামিনেশনে আমরা মডারেট ডিফিউশন ইন দ্য রাইট নি, টেন্ডানেস ইন দ্য লেফট অ্যাকিলিস টেন্ডন ইনসারশন, তোমার এনথেসাইটিস, তাই না, যেখানে টেন্ডন ইনসার্টেড হচ্ছে এখানে যদি ইনফ্লামেশন হয়, এনথেসাইটিস আমরা সেটাকে বলি। সো সেখানে এনথেসাইটিস আছে। পাম অ্যান্ড সোলে বলা হচ্ছে কিছু ইয়েলো ব্রাউন প্যাপিউলস, ওয়াক্সি। তাহলে ওয়াক্সি ইয়েলো ব্রাউন প্যাপিউল, এই জিনিসটা তাহলে আসলে কী জিনিস? দিস ইজ কেরাটোডার্মা ব্লেনোরেজিকা। সো এটা খুবই একটা রেয়ার একটা ব্যাপার। কেরাটোডার্মা
ব্লেনোরেজিকা। সো কেরাটোডার্মা ব্লেনোরেজিকা বা অ্যাকিলিস, এখানে যে এন্থাসাইটিস, এটাও রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে হয়, যদিও লেস ফ্রিকুয়েন্টলি। এখন এখানে আমরা আই সিমটমস পাচ্ছি না, বাট এখানে আদার ফাইন্ডিংসগুলো আসলে দেওয়া আছে। সো এটা লাইকলি ডায়াগনোসিস আসলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আসলে এই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য কি, এখানে আসলে সবার কনফিউশন যেটা ক্রিয়েট হবে, যখনই সে পাম্পস অ্যান্ড সোলসে একটা প্যাপিউল দেখবে, তার মনে হইতে পারে যে দিস মাইট বি কেস অফ সিফিলিস। যদি একটু ভালো করে খেয়াল না করে, সেখানে হঠাৎ করে দেখে সে সিফিলিস মনে করতে পারে, যদিও সিফিলিস আমরা একটু রেডিশ প্যাপিউল পাইতাম। বাট এখানে একটা জিনিস চিন্তা করবে, আবার চিন্তা করবে যে এখানে গোনোকোক্কাল আর্থ্রাইটিস হলো কিনা, কারণ আই সিমটমটা নাই। অনেকে এখানে তো অপশনে আসলে সিফিলিস দেয়ই নাই, হয়তো বা অনেকে গোনোকক্কাল আর্থ্রাইটিসটা কনসিডার করবে যেহেতু আই সিমটম নাই। বাট এখানে আসলে বেসিক কথা হচ্ছে আই সিমটমটা যে থাকতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি আসলে ট্রায়াড সবসময় মেনটেন হয় ব্যাপারটা তা না, কিন্তু ডেফিনেটলি সেখানে এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসতে পারতো। কিন্তু এখানে আসলে কেরাটোডার্মা ব্লেনোরেজিকা বা এন্থাসাইটিস যখন দিয়ে দিছে, তখন আসলে এটা খুব ক্লিয়ার কাটভাবেই আসলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের দিকে চলে যায়। সো যদি এন্থাসাইটিস বা কেরাটোডার্মা ব্লেনোরেজিকা না থাকতো, সেখানে হয়তো আমরা গোনোকোকাল আর্থ্রাইটিস কনসিডার করতাম। জাস্ট সেম সিনারিও, শুধু এই লাস্টের লাইন দুটো নাই। হ্যাঁ, এন্থাসাইটিস বা কেরাটোডার্মা ব্লেনোরেজিকা নাই, জাস্ট এইটুকু বলা আছে জয়েন্ট পেইন আর পেশেন্টের ইউরেথালমিয়াইটিস, এখানে একটু ডিসকমফোর্ট। জাস্ট এইটুকু যদি সিনারিও থাকতো, উইদাউট এনি ডাউট এটা আমি গোনোকোকাল আর্থ্রাইটিসই লাগাইতাম। বাট এখানে যেহেতু আসলে কেরাটোডার্মা ব্লেনোরেজিকাটাকে মেনশন করে দিচ্ছে, সো এইটা তাহলে গোস ফর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ওয়েল, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। সো বলা হচ্ছে ইউ আর এ ডক্টর ওয়ার্কিং ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। একটা 41-year-old একজন ওল্ড ম্যান, সে আমাদের কাছে আসছে, তার প্রবলেম হচ্ছে তার নিউ লেফট লেগ, হ্যাঁ, সেখানে টিংলিং অ্যান্ড উইকনেস। তাহলে যদি একটা জায়গায় টিংলিং সেন্সেশন থাকে, উইকনেস থাকে, তার মানে একটা নিউরোলজিক্যাল কোনো কিছু একটা আছে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হইতে পারে, নিউরোপ্যাথি থাকতে পারে, নিউরোপ্যাথির দিকে ব্যাপারটা যায়, রাইট? 3 days ago he was independent and walking normally, কিন্তু এখন তার একটু প্রবলেম হচ্ছে। পাস মেডিকেল হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ফর হুইচ হি টেক্স ইনসুলিন। এক্সামিনেশনে হার্ট রেটটা বেশি পেলাম, ব্লাড প্রেশার ঠিক আছে, নর্মালের মধ্যেই বলা যাবে, টেম্পারেচারটা ডেফিনেটলি বেশি। অ্যাকচুয়ালি সিস্টোলিক প্রেশারটা আসলে কম, নর্মাল বলা উচিত না, হাই, এটা আসলে 110-এর নিচে যেহেতু, সো হাইপোটেনশনই আমরা আসলে বলবো। তাহলে হার্ট রেট বেশি, এদিকে হাইপোটেনশন আছে, ফিভার আছে। এখন আমরা রাইট লেগে মাসল পাওয়ার 4/5 পাচ্ছি, সেন্সেশন ইজ অল্টার্ড, দ্যাট গোজ ইন ফেভার উইথ নিউরোপ্যাথি। সো এটা ডেফিনেটলি একটা নিউরোপ্যাথি আছে, যেহেতু মাসল উইকনেস আবার সেন্সেশন অল্টার্ড, তার মানে এটা একটা ডেফিনেটলি নিউরোপ্যাথি, তাই না? সেন্সরি মোটর ইনভলভমেন্ট আছে, লোয়ার মোটর অ্যান্ড সেন্সরি ইনভলভমেন্ট, এটা নিউরোপ্যাথির ফিচার, এটা ক্লিয়ার কাট। সেই সাথে পেশেন্টের হার্ট রেট বেশি, ব্লাড প্রেশার একটু কম, ফিভার আছে। সো ফিচার্স অফ সেপসিস এটা বলবো। তাহলে পেশেন্টের লেফট লেগ পাওয়ার 4/5 ইন হিপ ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, 3/5 ইন নি ফ্লেকশন, সো ডেফিনেটলি মাসল উইকনেস আছে। পেশেন্টের মোটর উইকনেস, হ্যাঁ, নি এক্সটেনশন, ডরসিফ্লেকশন, অ্যান্ড দেয়ার ইজ 0/5 পাওয়ার ইন গ্রেট টো এক্সটেনশন অ্যান্ড প্লান্টার ফ্লেকশন। সো খুব স্বাভাবিক, দিস ইজ এ কেস অফ নিউরোপ্যাথি, দিস ইজ এ কেস অফ সেন্সরি মোটর নিউরোপ্যাথি, সেন্সরি মোটর নিউরোপ্যাথি। এখন সেন্সেশন অল্টার্ড, এটা খুব ক্লিয়ার কাট। এখন ডায়াগনোসিস কি? এখন এটা তো আমি বুঝতেছি একটা লোয়ার মোটর টাইপ নিউরন লেশন ডেফিনেটলি উইথ সেন্সরি ইনভলভমেন্ট, তার মানে নিউরোপ্যাথিটাও ডেফিনেটলি আছে। বাট কাহিনী হচ্ছে পেশেন্টের এখানে ফিভারের হিস্ট্রি আছে, হার্ট রেট বেশি, পেশেন্টের এখানে বিপিও কম, সো এখানে একটা ইনফেকশিয়াস অরিজিনে কিছু একটা ঘটনা আছে। তাহলে সেই হিসাবে আগাই, একটা বলতেছে ডায়াবেটিক গ্যাংগ্রিন, গ্যাংগ্রিনের সাথে এটা মিলবে না, কারণ আমাদের এখানে সেন্সরি মোটর যে নিউরোপ্যাথি আমি পাইতেছি, এটা গ্যাংগ্রিনের সাথে ম্যাচ করে না। অ্যাপসেস আমরা কনসিডার করতে পারি, লাম্বার এপিডুরাল অ্যাপসেস, বিকজ সেখানে পেশেন্টের সেন্সরি মোটর নিউরোপ্যাথির ফিচার যেমন আছে, আবার আমরা পেশেন্টের দেখলাম যে ফিভার আছে, সো এটা যায়। লাম্বার ডিসকাইটিস উইথ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, না, এটা যদি পেশেন্টের এখানে ফিভারের সিমটমটা না থাকতো তাহলে এটা কনসিডার করতাম, বাট নাই। ইন্টারক্র্যানিয়াল অ্যাপসেস, ইন্টারক্র্যানিয়াল অ্যাপসেস হইলে তো সেন্সরি মোটর নিউরোপ্যাথি এরকম হইতো না, সেখানে যদি মোটর লেশন হয়ও সেটা আপার মোটর নিউরন লেশন হবে,
আপার মোটর নিউরন লেশন হয়েছে, বাট এখানে আমাদের সিমটম আসলে লোয়ার মোটর নিউরন লেশন টাইপ, কারণ আমাদের পেশেন্টের এখানে প্লান্টার ফ্লেকশন এগুলা তো 0/5 আসছে, সো এটা নাই। মেনিনজাইটিসের ক্ষেত্রে তো আর আমরা নিউরোপ্যাথির এরকম ফিচার পাবো না। মেনিনজাইটিসে যদি কোনো নার্ভ ইনভলভমেন্ট হয়, ব্যাসাল মেনিনজাইটিস হলে ক্র্যানিয়াল নার্ভ পালসি হইতে পারে, বাট এখানে সেরকম কিছু নাই। সো এখানে আসলে কারেক্ট আনসার হবে লাম্বার এপিডুরাল অ্যাবসেস। সো লাম্বার এপিডুরাল অ্যাবসেস হওয়ার কারণে এখানে পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন ভালো আমরা মিলাইতে পারি, প্লাস তার যে বিপি চেঞ্জ, হার্ট রেট চেঞ্জ, ফিভার আছে, এটাকে তখন এক্সপ্লেইন করা যায়। সো দিস ইজ এ কেস অফ লাম্বার এপিডুরাল অ্যাবসেস। ওয়েল, আমরা নেক্সট কোশ্চেনে যাই। 24-year-old একজন পার্সন, ক্রনস ডিজিজ আছে, পেশেন্ট অ্যাজাথায়োপ্রিন পায়। কোশ্চেন হচ্ছে অ্যাজাথায়োপ্রিনের মেকানিজম অফ অ্যাকশন। সো এটা ফার্মাকোলজির কোশ্চেন হয়ে গেছে অ্যাকচুয়ালি, বাট ঠিক আছে। অ্যাজাথায়োপ্রিন আসলে এক ধরনের প্রোড্রাগ, এটা এক ধরনের প্রোড্রাগ। এটা যখন আমরা ইনটেক করি তখন এটা আমাদের বডিতে ফার্দার মেটাবোলাইজড হয়। 6-মার্ক্যাপ্টোপিউরিন সেখান থেকে আসে, 6-মার্ক্যাপ্টোপিউরিন। সো এটার আলটিমেট ফাংশন হচ্ছে এটা আসলে পিউরিন সিনথেসিসকে ইনহিবিট করে। এটা আমাদের ডিএনএ বা আরএনএর সাথে ইনকর্পোরেটেড হবে, এবং ইনকর্পোরেটেড হওয়ার পরে সেটা আসলে পিউরিন সিনথেসিসকে আসলে ইনহিবিট করে। সো এটার মেইন মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইট ইনহিবিটস দ্য পিউরিন সিনথেসিস। আমি আর বাকিগুলো দেখলাম না, বিকজ এটা কাইন্ড অফ মুখস্থ প্রশ্ন। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। Which one of the following cytokines is the most important in the pathophysiology of rheumatoid arthritis? Interferon beta, interferon alpha, interleukin 4, tumor necrosis factor, interleukin 2. এটা খুব ইজি অ্যান্সার, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এটা মনে রাখার আসলে খুব সহজ সিস্টেম। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে বায়োলজিক্স ইউজ করি সেটা কি? সেটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার এগেনস্টে ফাংশন করে এরকম কিছু ড্রাগ, আইদার এটার এগেনস্টে কাজ করে বা এটার রিসেপ্টরের এগেনস্টে ফাংশন করতেছে। সো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইজ দ্য মেইন প্যাথোলজিক্যাল কালপ্রিট এখানে। এর বাইরে এখানে ইন্টারলিউকিন 4-এর কথা বলছে বা ইন্টারলিউকিন 2-এর কথা বলছে, এরা আসলে কেউই রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোফিজিওলজিতে আসলে রোল প্লে করে না, বা ইন্টারফেরন বেটা এখানে কোনো রোল নাই, ইন্টারফেরন আলফা দিস আর নট রিলেভেন্ট ইন দিস কেস। সো এখানে প্যাথোফিজিওলজিতে আসলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা আসলে রিলেভেন্ট। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। আমার নেক্সট কোশ্চেনে আসি। এখন বলা হচ্ছে যে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কোনটা রিকগনাইজড রিস্ক ফ্যাক্টর। এখানে কোশ্চেন বলছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, মারফান সিনড্রোম, মায়োটোনিক ডিস্ট্রফি, ডুশেনা মাস্কুলার, আর একটা হচ্ছে এলার্ডানস। সো এটা আসলে খুব ইজি কোশ্চেন হয়ে গেছে, এটা খুব ক্লিয়ারলি এটা একটা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা আসলে এটা পার্টিকুলার একটা কন্ডিশন, একটা অটোজোমাল ডমিনেন্ট একটা কন্ডিশন, যেখানে আসলে আমরা দেখি যে এটাকে একটা নাম আছে, এটার নাম হচ্ছে ব্রিটল বোন ডিজিজ, ব্রিটল বোন ডিজিজ। সো এখানে পেশেন্ট আসলে ফ্রিকোয়েন্ট ফ্র্যাকচার হয়। সো এখানে ফ্র্যাকচার হওয়ার রিজনই হচ্ছে তার আসলে অস্টিওপোরোসিস হয়, এবং সেইখান থেকে তাদের ফ্রিকোয়েন্ট ফ্র্যাকচার হয়। বাট মারফান সিনড্রোমে আমরা আসলে অস্টিওপোরোসিস দেখি না। মায়োটোনিক ডিস্ট্রফি, এখানে পেশেন্টের অস্টিওপোরোসিস এগুলো কোনোটাতেই আমরা আসলে দেখি না। আমরা এগুলার যে ডিজিজ প্যাথোলজি বা ডিজিজ ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এখানে কোথাও অস্টিওপোরোসিসের কথা কোথাও লেখা নাই। সো অস্টিওজেনেসিস ইমপারফেক্ট ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। 47-year-old একজন উইমেন, সে রিসেন্ট ইনভেস্টিগেশনে সে জানতে চায়। সো পেশেন্টের প্রবলেম হচ্ছে পারসিস্টেন্ট র্যাশ। হ্যাঁ, ইট ইজ নোটেড টু ইনভলভ মাল্টিপল এরিয়াস অফ হার বডি। Worst areas are V-shaped scaly rash affecting her upper chest and scales affecting her metacarpophalangeal joint. তার মানে তার আপার পার্ট অফ দ্য চেস্ট আর মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এইখানে তার একটা স্ক্যালি র্যাশ আছে। এক্সামিনেশনে আমরা মাসল উইকনেস পাচ্ছি, স্ট্যান্ডিং থেকে সিটিং থেকে স্ট্যান্ডিং পজিশনে উঠতে তার স্ট্রাগল হচ্ছে, তার মানে দের ইজ প্রক্সিমাল মায়োপ্যাথি। Arms were crossed. She had mild diffusion in her elbows and knees during the consultation and noted to have cough. তার মানে পেশেন্টের রেসপিরেটরি একটা ইস্যু আছে, এখানে কাফ আছে, প্রক্সিমাল মাসল উইকনেস আছে। রিউমাটয়েড স্ক্রিনিং প্রোফাইল আমরা করতে চাই টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এখানে কোন অ্যান্টিবডিটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আগে আমাকে ক্লিনিক্যাল সিনারিও থেকে সেটা ডায়াগনোসিস আসতে হবে। এখন এখানে পেশেন্টের সিনারিও কী কী পাচ্ছি, একটা হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি পাইছি, আর একটা হচ্ছে পেশেন্টের আমরা র্যাশ পাইছি, এবং এই র্যাশটা এসএলইর র্যাশ না, এটা এসএলইর সাথে ম্যাচ করে না, বরং এখানে তার মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এখানে যে র্যাশ, এটাকে আমরা আসলে গ্রটনস প্যাপিউল বলি। এবং পেশেন্টের এখানে একটা কাফ আছে, ড্রাই কাফ
গোজ ফর ILD যদি হিসাব করি, সো দিস গোজ উইথ ডার্মাটোমায়াসাইটিসের ক্ষেত্রে আমরা যেটা দেখি, পেশেন্টের প্রক্সিমাল মায়োপ্যাথি থাকবে, পেশেন্টের গ্রটনস প্যাপিউল, এই মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টের এখানে তার কিছু স্কেলি র্যাশ থাকে, আপার চেস্টের এখানে থাকে, ফরহেডে থাকে, আবার পেশেন্টের সেখানে ILD ডেভেলপ করে, সেখান থেকে ড্রাই কাফ হয়, প্রক্সিমাল মায়োপ্যাথি থাকে। সো দিস গোজ ইন ফেভার উইথ ডার্মাটোমায়াসাইটিস। এখন এটা তো এসএলইর র্যাশের সাথে ম্যাচ করতেছে না, সো এখানে প্রবাবল কজ আসলে এটা। তাহলে এখন যদি এটা আসলে একটা ডার্মাটোমায়াসাইটিস হয়ে থাকে, সেখানে আমরা কোন অটো অ্যান্টিবডি পাই? সো এখানে সবচেয়ে স্পেসিফিক কোশ্চেন হচ্ছে মোস্ট স্পেসিফিক। এখন ডার্মাটোমায়াসাইটিস যদি হয়, সেখানে আসলে ANA এটাও যেমন পাই, সেখানে সেই সাথে অ্যান্টিমিটু অ্যান্টিবডি এটাও আমরা পাই। সো অ্যান্টিমিটু অ্যান্টিবডিটা এখানে সবচেয়ে বেশি স্পেসিফিক। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যান্টিমিটু অ্যান্টিবডি। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওয়েল, আমরা নেক্সট কোশ্চেনে যাই। একটা 48-year-old একজন ম্যান, অ্যাবডোমিনাল পেইন, ফিভার, জয়েন্ট সোয়েলিং, শার্প চেস্ট পেইন। হ্যাঁ, পেশেন্টের এর আগেও ঘটনা 3বার ঘটছে, কয়েকদিনের পর এটা ভালো হয়ে যায়। সে টার্কিশ অরিজিন। সো আমরা হার্ট রেট ভালো পাইছি, বিপি ভালো, টেম্পারেচার একটু বেশি, এক্সামিনেশনে অ্যাবডোমেন টেন্ডারনেস আছে, সাইনোভাইটিসের ফিচার আছে, লিনিং ফরওয়ার্ড ইজেস হিজ চেস্ট পেইন। এখন সামনে ঝুঁকলে চেস্ট পেইনটা বেটার হয়, দ্যাট ইন্ডিকেটস দিস ইজ এ কেস অফ পেরিকার্ডাইটিস। তাহলে একটা পেশেন্টের এখানে শার্প চেস্ট পেইনটা বিকজ অফ পেরিকার্ডাইটিস, অ্যাবডোমিনাল পেইন আছে যেখানে আমরা টেন্ডারনেস পাইছি, কোনো অর্গানোমিক্যালি নেই, জয়েন্ট সোয়েলিং আছে, ফিভার আছে, টার্কিশ অরিজিন। সো পেশেন্ট এখানে বলা হচ্ছে কোলকাইসিন দিলে পেশেন্ট ইমপ্রুভমেন্ট করে। সো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? বেসিক্যালি দিস ইজ এ typical scenario of familial Mediterranean fever. familial Mediterranean ফিভারে যা কিছু হয় পুরাটাই এই সিনারিওতে লিখে দিছে। লিটারেলি এই সিনারিওটা হলো ফ্যামিলিয়ার মেডিটেরেনিয়ান ফিভারের মানে একটা সিনারিও, যে টার্কিশ অরিজিন বা ওই ভূমধ্য সাগরীয় অঞ্চলের মানুষ, তাদের অ্যাবডোমিনাল পেইন হয়, সেরোসাইটিস হয়, হ্যাঁ, পেরিকার্ডাইটিস, প্লিউরাইটিস, হ্যাঁ, বা প্লিউরিসি এগুলো ডেভেলপ করে, পেশেন্টের আর্থ্রাইটিস হয়, ফিভার হয়, অ্যাবডোমিনাল টেন্ডারনেস পেইন থাকে, এবং মাঝে মাঝে বারবার হয়, রিকারেন্ট অকেশনস হয়। সো দিস ইজ এ কমন কেস অফ ফ্যামিলিয়াল মেডিটেরেনিয়ান ফিভার। এখন বেশেট সিনড্রোমের ক্ষেত্রে আমরা আসলে আর্টারিও ভেনাস থ্রম্বোসিস পাইতে পারতাম, বা জেনিটাল এরিয়াতে বা ওরাল এরিয়াতে আলসার পাইতাম, এগুলো কিছু নাই। রেসলার সিনড্রোমটা হবে যদি একটা MI হওয়ার পরে এটা হইতো, লাইক MI হওয়ার কয়েক সপ্তাহ পরে ঘটনাটা ঘটছে, পেরিকার্ডাইটিস হয়েছে, তাহলে সেটাকে ড্রেসলার বলতাম। গাউট তো এটা ডেফিনেটলি না, রিয়েক্টিভ আর্থ্রাইটিসও এটা না। রিয়েক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি থাকবে বা আদার ফাইন্ডিংসগুলো থাকবে, এগুলো এখানে কিছু নাই। সো এটা খুব কমন, এটা একটা ফ্যামিলিয়ার মেডিটেরেনিয়ান ফিভার। সো আমি এটা নিয়ে একটা ছোট্ট একটা নোট এখানে অ্যাড করে দিছি। সো এটার আরেকটা নাম হচ্ছে রিকারেন্ট পলিস্যারোসাইটিস। সো এটা একটা অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। সো বেসিক্যালি লাইফের সেকেন্ড ডিকেড, 20 বছরের পরে এটা হয়। সো টার্কিশ, আর্মেনিয়ান, অ্যারাবিক ডিসেন্ট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে যারা আছে আর কি, তাদের ক্ষেত্রে এটা কমন হয়। সো পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে প্রবলেম যখন অ্যারাইজ করে 1 থেকে 3 দিন থাকে, তারপর আসলে ভালো হয়ে যায়। সো এর মধ্যে পেশেন্টের ফিভার থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, প্লিউরিসি, পেরিকার্ডাইটিস, আর্থ্রাইটিস বা এপিসোডিক র্যাশ ইন দ্য লোয়ার লিমস, সো এইগুলো নর্মালি থাকে। আর এটার ম্যানেজমেন্ট হচ্ছে কোলকাইচিন দিলে পেশেন্ট আসলে ইমপ্রুভ করে যায়। সো দিস ইজ এ কমন কেস অফ ফ্যামিলিয়াল মেডিটেরেনিয়ান ফিভার। সো এই হচ্ছে আমাদের আজকের সেশনের আলোচনা। মোটামুটি আমরা প্রায় 8টা কোশ্চেন সলভ করছি, ইফ আই এম নট মিস্টেকেন। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও কোশ্চেন সলভ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।